এ লড়াই পাচারের লড়াই, এ লড়াই লড়তেই হবে। বিরোধীরা কোনো সিটি পাবে না, শূন্য থেকে শূন্যই থাকবে। শুভেন্দু বাবুর কি আছে আমাকে উনি হারাবেন? একটা রাজনৈতিক নেতা না সেজে তিনি যদি অভিনেতা সাজতেন আমার মনে হয় অনেক ভালো হতো। শুভেন্দু অধিকারীর উক্তিটা তারাই আমাকে জিজ্ঞাসা করছে, ভাবছেন যে রহিম বক্সির বিরুদ্ধে এই কথাগুলো বললে তার ওই তো পপুলারিটি বাড়বে। বিহারের মতো অঢেল টাকা যদি কেন্দ্রীয় সরকার দিত তাহলে এখানে স্থায়ী চাকরি ব্যবস্থা মুখ্যমন্ত্রী আরো বেশি করে করতে পারতেন। যারা স্বপ্ন নিয়ে এখানে দাঁড়িয়েছেন দূর দূরান্ত যাবেন উঁচুর দিকে, তাদেরকে মানুষ গণতান্ত্রিকভাবে ছুড়ে বাইরে ফেলে দিবে। ষড়যন্ত্রের মাধ্যমে বিশ্বাসঘাতকতা করার মানসিকতা নিয়ে তিনি এই পদত্যাগটা করেছেন 1 মাস আগে। মালদার মালতীপুর বিধানসভা কেন্দ্রের হাই ভোল্টেজ লড়াইয়ের পারদ চড়তে শুরু করেছে। একসময় একে অপরের সতীর্থ থাকলেও আজ এই বিধানসভা কেন্দ্র থেকে একে অপরের প্রতিদ্বন্দ্বী। তৃণমূল কংগ্রেসের প্রার্থী আব্দুর রহিম বক্সি তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন কংগ্রেস প্রার্থী মৌসম বেনজির নূরের সঙ্গে। আজ দ্য ওয়ালের মুখোমুখি এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের মালতীপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী আব্দুর রহমান বক্সি। দাদা, দ্য ওয়ালে স্বাগত। ধন্যবাদ। প্রথমেই যেটা জানতে চাইবো যে যেভাবে আমরা দেখলাম এই এসআইআর এ এত নাম বাদ পড়া, এবং যদি যে সমস্ত জেলা থেকে এই বিশাল সংখ্যক নাম বাদ গেছে তার মধ্যে একেবারে প্রথম সারিতেও রয়েছে এই মালদা। 2021-এ এখানকার মানুষ আপনাদেরকে দুহাত ভরে ভোট দিয়েছিল। কোনো আশঙ্কা এবারে থাকছে এসআইআর এর নিরিখে? না, আশঙ্কা কিছু নেই। গতবারের মতো এবার মানুষ মমতা ব্যানার্জির উন্নয়নের পাশে দাঁড়াবে। এসআইআর নিয়ে যে মমতা ব্যানার্জির আন্দোলন তার পাশে দাঁড়াবে। আমরা সবচেয়ে দুঃখিত যে কত নিম্নমানের একটা সরকার এবং তার রাষ্ট্রপ্রধান হতে পারে যে শুধুমাত্র একটা ক্ষমতা দখলের লোভে মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিতে দ্বিধাগ্রস্ত হয় না। যেটা মানে বিজেপির প্রধানমন্ত্রী সম্মানীয় নরেন্দ্র মোদী মহাশয় এবং তার দ্বারা মনোনীত জ্ঞানেশ কুমার যিনি নির্বাচন কমিশন আছেন তাকে দিয়ে এসআইআর প্রক্রিয়ার নামে মানুষের গণতন্ত্রকে হত্যা করার যে ষড়যন্ত্র, একমাত্র শুধু পশ্চিমবঙ্গের ক্ষমতা দখলের লোভে, এটা বরদাস্ত করা যায় না। এটা ধিক্কার জানানোর মতো ওনাদের কর্মসূচি। এইটা মানুষ বুঝতে পেরেছেন, পশ্চিমবঙ্গের মানুষ এটা বুঝেছেন এবং বুঝার ফলে আরো বেশি মানুষ সংগঠিত হয়েছেন। নাম বাদ দেওয়ার পরে মানুষের মধ্যে আরো বেশি এটা নিয়ে একটা ক্ষোভ সঞ্চার হয়েছে। যারা এইভাবে মানুষকে হেনস্থা করতে পারে, এইভাবে মানুষকে বিপদগ্রস্ত করে দিতে পারে, এইভাবে মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে, আতঙ্কিত বহু মানুষ আমাদের এখানে মারা গেছেন, বিএলওরা মারা গেছেন। তো এটা নিয়ে মানুষ আরো বেশি সংগঠিত আছে এবং আমি আশাবাদী আছি যে মমতা ব্যানার্জি যেভাবে লড়াইটা করেছেন এসআইআরকে সামনে রেখে এবং বাধ্য করে দিয়েছেন নির্বাচন কমিশনকে মানুষের বেশিরভাগ মানুষের নামকে বৈধ ভোটার তালিকায় তুলতে, তো এবারকার নির্বাচনে 2021 সালের থেকেও আমরা বেশি সংখ্যক মানুষের জন্য সমর্থন পাবো বলে আশা আছে আমাদের। একদিকে যখন এই আশা আপনারা রাখছেন, সংখ্যালঘু ভোট কোথাও গিয়ে পোলারাইজড হয়েছে এবং 2019-এর পর থেকে যদি দেখি যেভাবে বিজেপি এখানে পেনিট্রেট করতে শুরু করেছে, এই এসআইআর সমস্ত কিছু বিজেপিকে কিছুটা অ্যাডভান্টেজ দেবে? না, শুনেন, যে সংখ্যালঘু ভোট পোলারাইজড হয়নি। সংখ্যালঘুরা সর্বদাই তারা ধর্মনিরপেক্ষভাবে, যারা ধর্মনিরপেক্ষ তার কথা বলেন, সেকুলারাইজ যারা আছেন তাদের সাথে দেওয়ার চেষ্টা করে তারা সব দিনই। তো ফলে সেই ক্ষেত্রে যারা আজকে ধর্মনিরপেক্ষতার কথা বলছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলছেন, যে সংগঠন যে দল তাকে সমর্থন করছেন একটা মাত্র কারণে যে আমরা বাঙালি, বাংলার দীর্ঘদিনের ইতিহাস আছে, এখানকার সভ্যতা, এখানকার সংস্কৃতি, জাতপাতের ঊর্ধ্বে উঠে, ধর্মের ঊর্ধ্বে উঠে আমরা একসাথে বসবাস করি, চেনা যায় না কে হিন্দু বা কে মুসলমান। ফলে সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আজকে এখানে সংখ্যালঘু পোলারাইজড হয়েছে, সেটা ভুল হবে। সংখ্যালঘুরা ধর্মনিরপেক্ষ যারা আছেন তাদের সাথ দিবার চেষ্টা করেছেন। এখানে মমতা ব্যানার্জি এগিয়েছেন, ফলে তারা মমতা ব্যানার্জির হাত ধরে মমতা ব্যানার্জির পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন। এবং আমি জোর গলায় বলতে পারি যে আজকে বিজেপিরা যে কথাটা বলছে যে এখানে মুসলিমরা পোলারাইজড হয়ে মমতা ব্যানার্জিকে সাপোর্ট করছে, তাহলে আজকে 294টা আসন আছে, তাহলে মুসলিম ডমিনেট কটা আসন আছে? ম্যাক্সিমাম আসনটা তো মমতা ব্যানার্জি জিতেছেন। হিন্দু বেশ এলাকাগুলো তো মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস জিতেছে এবং এবারও জিতবে। আমরা যদি এবার 260খানা আসন পাই, তার মধ্যে মুসলিমরা 40টা আসনের মধ্যে ঘোরাফেরা করে, বাদবাকি তো হিন্দুদেরই থাকবে। অর্থাৎ হিন্দু মুসলিম পশ্চিমবঙ্গের মধ্যে যে একে অপরের পরিপূরক হিসেবে বাস করে ধর্মের ঊর্ধ্বে উঠে সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্যে দিয়ে, এটাই
প্রমাণিত হয়েছে এবং সকলে মমতা ব্যানার্জির সাথে আছেন, কারণ তিনি এখানে ধর্মনিরপেক্ষতা বজায় রেখেছেন মানুষের। যদিও লোকসভা এবং বিধানসভা ভোটের পুরো নিরিখ একেবারে আলাদা হয়, কিন্তু যদি লোকসভা ভোটের নিরিখে দেখা যায় তাহলে যে পরিসংখ্যান সামনে এসেছিল, কোথাও গিয়ে আপনারা তার ভিত্তিতে কিভাবে এই ভোটের অঙ্কটা করছেন? না, লোকসভা ভোটের সময় মানুষ তো ভোট দিচ্ছেন, ভোট তারা আমরা দিচ্ছি না। গণতান্ত্রিক দেশে সকলের গণতান্ত্রিক অধিকার আছে ভোট দিবার। মানুষ কখন কাকে পছন্দ করছেন, কি চিন্তা ভাবনা মানুষ রাখছেন, সেটা মানুষের উপর নির্ভর করবে। এবার আমরা আশা করছি যে মানুষ আমাদের পক্ষে থাকবেন। লোকসভা ভোটের সময় তো মানুষ নিশ্চয়ই অন্য কিছু চিন্তা ভাবনা করেছেন। মানুষকে তো আমরা জোর করে তৃণমূল কংগ্রেসে বলি না, অনেকে বলে যে আমরা নাকি জোর খাটিয়ে তাদের কাছ থেকে ভোট নেওয়ার চেষ্টা করি। কিন্তু 10 বছর আগেও তো তৃণমূল কংগ্রেস এখানে ছিল বিগ জিরো, এবং 21-এর পর থেকে আস্তে আস্তে আপনাদের পায়ের তলার মাটি শক্ত হয়। সেই আস্থা বজায় থাকবে বছর? না, মমতা ব্যানার্জি যে উন্নয়ন, এটা কোনোদিন কেউ ভাবতে পারেনি যে এইভাবে একটা রাজ্যের সীমিত ক্ষমতার মধ্যে থাকা একজন মুখ্যমন্ত্রী এভাবে মানুষের হাতে হাতে তাদের সুযোগ সুবিধা পৌঁছে দিবেন, তাদের মুখে হাসি ফোটাবেন, তাদের চোখের জল মুছে দিবেন। এটা কিন্তু কেউ ভাবতে পারেনি। যখন মানুষ ভাবতে শুরু করলো তখন দেখলো যে ইনি হচ্ছেন একমাত্র যিনি আমাদেরকে নিরাপত্তা, আমাদের চোখের জল মুছতে পারবেন। তাই আস্তে আস্তে করে মানুষ আমাদের সাথে যুক্ত হয়েছে এবং তারই প্রতিফলন ঘটেছে 2021 সালে, এবং তারও আরো বিগ প্রতিফলন ঘটবে 2026 সালে। কিন্তু বেশ কিছু ক্ষোভও মানুষের মধ্যে রয়েছে, তারা বলছেন যে শুধুমাত্র ভাতা নয়, চাকরিও চাই। আসল ঘটনাটা হচ্ছে কি, ক্ষোভ বিক্ষোভের মধ্যে দিয়ে তো আমাদের জন্ম। বেঁচে থাকা হচ্ছে একটা সংঘর্ষের নাম, বেঁচে থাকা। ফলে মানুষ কখন কি ভাবছেন তার উপর দিয়ে তো মানুষকে চলতে হয়। এখন ঘটনাটা হচ্ছে যে এখানে একটা সীমিত ক্ষমতার মধ্যে একটা অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী হচ্ছেন তিনি, যেভাবে রাজ্যটাকে ধ্বংস করে দেবার দীর্ঘদিনের একটা চক্রান্ত বিজেপি এবং বিজেপির প্রধানমন্ত্রীর, তার মধ্যে দাঁড়িয়ে থাকাটা একটা কঠিনতম ব্যাপার। তার মধ্যে দাঁড়িয়ে তিনি মানুষকে পরিষেবা প্রদান করছেন। আজকে যদি আর্থিকভাবে এখানে পঙ্গু করে না দেওয়া হতো পশ্চিমবঙ্গটাকে, গুজরাটের মতো অঢেল টাকা কেন্দ্রীয় সরকারের, আজকে দিল্লির মতো অঢেল টাকা কেন্দ্রীয় সরকারের, আজকে বিহারের মতো অঢেল টাকা যদি কেন্দ্রীয় সরকার দিত, তাহলে এখানে স্থায়ী চাকরি ব্যবস্থা মুখ্যমন্ত্রী আরো বেশি করে করতে পারতেন। সেটাকে বন্ধ করে দিয়ে পশ্চিমবঙ্গের বাঙালিটাকে ধ্বংস করার চক্রান্ত যারা করেছে, তার মধ্যে মুখ্যমন্ত্রী কিন্তু তার সীমিত ক্ষমতার মধ্যে সহযোগিতা করার চেষ্টা করছেন। এবং আমি আশাবাদী যে পশ্চিমবঙ্গের বেকার যুবকরা আগামী দিনে সকলের হাতে কাজ মমতা ব্যানার্জি তুলে দিতে পারবেন। বিভিন্ন সময় বিজেপির উদ্দেশ্যে আপনার হুমকি সুলভ বক্তব্য আমরা শুনেছি, মানে সেটা কি শুধুমাত্র দলীয় কর্মীদের চাঙ্গা করার জন্য? না, দলীয় কর্মী চাঙ্গার জন্য সে বক্তব্য হয়নি। সেই বক্তব্যটা ভিতরের আবেগ থেকে, অন্তরের ভিতর থেকে সে বক্তব্যগুলো বেরিয়ে আসে। যখন অতর্কিতভাবে জাতপাতের নামে বিজেপির লোকেরা মানুষকে বিভিন্নভাবে বিভেদের মধ্যে ফেলে দিতে চাই, বিচ্ছিন্ন করে দিতে চাই, যখন তাদের বক্তব্যগুলো সমাজকে বিনষ্ট করার চেষ্টা করে, তাদের বক্তব্যগুলো যুব সমাজকে একটা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার দিকে ঠেলে দেওয়ার চক্রান্ত করে, তখন কিন্তু অটোমেটিকলি অন্তর থেকে এই বক্তব্যগুলো তাদের বিরুদ্ধে বেরিয়ে আসে যে তোমরা দাঁড়াও, তোমরা যেভাবে করছো আমাদের বাংলা নষ্ট হয়ে যাবে। তখন তাদেরকে এই ধরনের বক্তব্য তাদের কাম্য বলে আমি মনে করি। ফলে সে বক্তব্য নিজে নিজে বেরিয়ে আসে মুখ থেকে, সেটা পরিকল্পিত বা সাজানো বা স্ক্রিপ্ট লেখা কোনো বক্তব্য নয়। আচ্ছা, বেশ। এবার একেবারে রাজনৈতিক জীবনের শুরু থেকে, মানে এই এলাকা যেখান দিয়ে আমরা এই যাচ্ছি, মানে প্রত্যেকটা জায়গায় তো আপনার মানে হাতের তালুর মতন চেনা, এবং তারপর এই মালতীপুর বিধানসভা হওয়ার পর থেকে সেই 2011 থেকে আরো নিবিড় জনসংযোগ। শুভেন্দু অধিকারী সরাসরি চ্যালেঞ্জ করেছে আপনাকে যে হারাবেন, অ্যাকসেপ্ট করবেন? আসল ঘটনা হচ্ছে কি, শুভেন্দু অধিকারী মহাশয় কেমন অসম্মান করছি না, কিন্তু উনি আমার মনে হয় যে কোনো যাত্রাপালাতে যদি থাকতেন তাহলে আরো সেই যাত্রাপালাটা বেশ ভালো, যে অপেরা টপেরা হয় না, যাত্রা গান ফান হয় আমাদের, তাহলে তিনি যে অভিনয় করার ক্ষমতা, একটা রাজনৈতিক নেতা না সেজে তিনি যদি অভিনেতা সাজতেন আমার মনে অনেক ভালো হতো। কোথায় কি বলতে হবে সে জায়গাগুলো উনি ভালো বলবেন। ভাবছেন যে রহিম বক্সির বিরুদ্ধে এই কথাগুলো বললে তার ওই তো পপুলারিটি বাড়বে রহিম বক্সির বিরুদ্ধে বলার জন্য, সেই জন্য এগুলো আলফাল কথা বলে দেন। এখানে শুভেন্দুবাবুর কি আছে আমাকে উনি হারাবেন? তার কি শক্তি আছে যে তিনি আমাকে হারাবেন? সে শক্তি তো তার নেই যে আমাকে হারাবেন। আর এখানকার মানুষ আমার অত্যন্ত প্রিয়, হিন্দু নয়, মুসলমান নয়, এখানকার সর্বস্তরের মানুষেরা, বৃদ্ধ মায়েরা, বৃদ্ধ বাবারা, যুবক ছেলেরা, স্কুলের ছাত্ররা আমাকে আপনজন মনে হবে। কি বলছেন মানুষের কাছে যখন যাচ্ছেন? শুভেন্দু অধিকারীর উক্তিটা তারাই আমাকে জিজ্ঞাসা করছে, তারা ওনার কথাটা কি হবে, আমরা তোমরা জবাব দিবে,
সুমন্তবাবুকে। আর যারা এখানে হঠাৎ করে জুড়ে এসে উড়ে বসেছে 5 বছর ধরে ক্ষমতায় থাকার পরও যাদের টিকি দেখা যায়নি, তাদের যোগ্য জবাব দিয়ে মানুষের কাছে আমার আপিল থাকছে, যে মমতা ব্যানার্জি 18 ঘন্টা মানুষের জন্য কথা বলেন, যে মমতা ব্যানার্জি বিভিন্ন প্রকল্প নিয়ে এসে মানুষের মুখে হাসি ফুটানোর চেষ্টা করেন, যে মমতা ব্যানার্জি এসআই নিয়ে সুপ্রিম কোর্টে দৌড়িয়ে ঢুকে গিয়ে সেখানে প্রধান বিচারপতির কাছে করজোরে বিনীতভাবে অনুরোধ করছেন আমার বাঙালিকে বাঁচান, গণতান্ত্রিকভাবে তাদেরকে হত্যা করার প্রচেষ্টা করছে বিজেপির এবং নির্বাচন কমিশন। মহামান্য আদালত আমাকে বাঁচান, আমার বাঙালিকে বাঁচান, এই আবেগ, এই তার বেদনা। কিন্তু কংগ্রেসের তো অভিযোগ এখানে এটা পুরোটাই তৃণমূল কংগ্রেস এবং বিজেপি এই এসআইআর এখানে দুজনেই যুক্ত। না, এখানে মানে কিছু না থাকলে একটা দলের অস্তিত্বহীন একটা দল, আজকে কোন সিট কি আছে আপনি বলতে, একটা সিট জিততে পারবে পশ্চিমবঙ্গে? টিকিট যেগুলো দিয়েছে সেগুলো ধার করে নিয়ে আজকে প্রার্থীগুলো দাঁড় করিয়েছে, তাদের মুখে এগুলো কথা শোভা পায় না। তারা সেই জায়গায় নিয়ে যে মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করেছে বহুদিন আগে, ফলে তারা কি বলছে কি বলছে না সেটা তাদের ব্যাপারে মানুষ এগুলো গ্রহণ করছে না। একসময় আপনার সতীর্থ, আজ আপনারা দুজনের প্রতিদ্বন্দ্বী। মৌসুম বেনিজুন্নুর তিনি বলছেন যে তিনি পালিয়ে আসেননি, তিনি গদ্দার নন। তাই যদি হয় তাহলে যারা কংগ্রেস থেকে এসছে প্রত্যেকেই গদ্দার, কি বলবেন? না, উনি 6 বছর রাজ্যসভার সাংসদ ছিলেন। তৃণমূল কংগ্রেস খারাপই ছিল যখন, মমতা ব্যানার্জি খারাপই ছিল যখন, তাহলে তো উনাকে 2 বছর থাকার পরে রাজ্যসভার পদ থেকে পদত্যাগ করা উচিত ছিল। পুরো টার্মস কমপ্লিট করে দিয়ে নির্বাচনের 1 মাস আগে তিনি দল ছেড়ে গেলেন কেন? স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে যে একটা ষড়যন্ত্রের মাধ্যমে বিশ্বাসঘাতকতা করার মানসিকতা নিয়ে তিনি এই পদত্যাগটা করেছেন 1 মাস আগে। ফলে ওখানে গাদ্দারও বলতে পারেন, উনি পালিয়ে গেছেন তাও বলতে পারেন, ওনাকে মীর জাফরও বলতে পারেন, আর ওনাকে একজন গণতান্ত্রিক নেত্রীও বলতে পারেন। যে সময় আপনার রাজনৈতিক কেরিয়ার শুরু হয় সেই সময় একেবারে পায়ে হেঁটে মানুষের সঙ্গে জনসংযোগ করতেন, এবং আজকে আপনি যেরকম বলছেন যে মানুষের মধ্যে একটা বিশাল জনপ্রিয়তা আপনার রয়েছে, ভরসা রাখে মানুষ, এখনো মানুষের দুঃখ কষ্ট শোনেন? আমি 365 দিনই মানুষের পাশে থাকি। আমার আলাদা, এটার বাইরে আলাদা কোনো জীবন নয়। মালদার মানুষ, যেহেতু আমি জেলা সভাপতি ছিলাম পার্টির, মালদার মানুষ মানে বিধানসভার মানুষের সাথে থাকাটা হচ্ছে আমার মূল কাজ। আমার জীবনের অন্য কোনো পার্ট, আমি কোথাও বেড়াতে যাই না, কোথাও ট্যুরে যাই না, এমনকি দরকার না বলে কোনো ভোজবাড়িতেও যাই না। ফলে সেক্ষেত্রে এই মানুষ আমাকে ভালোবাসে না, আমি ওনাদেরকে ভালোবাসি, এদের পাশে থাকি, এদের সাথে থাকি, এই আমার জীবন। এই জীবন নিয়ে আমি পৃথিবী থেকে যখন উপরওয়ালা আমাকে ডেকে নেবেন, ডাক দিবেন, তখন এই মানুষের পাশে যেন থাকতে পারি, এই কামনায় আমি করি। গত বিধানসভায় তো 8টা আসনে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল, আসন সংখ্যা বাড়বে কি আশা করছেন? এবার 12টা থেকে 12টাই, 12টা আসন আছে মালদা জেলায়, 12টা আসনই আমরা জিতবো। অন্যান্য বিরোধী দল শূন্য হবে, এবং বিজেপির যে 4টে আসন সেটাও তারা হারাবে, কারণ তারা যেভাবে মানুষের বিরুদ্ধাচারণ করেছে তারা কোনো সিটই জিততে পারবে না, আর অন্যান্য বিরোধী দল কোনো সিটই পাবে না, 0 থেকে 0ই থাকবে। জয়ের ব্যবধান বাড়বে? জয়ের ভোটের যে ব্যবধানটা ছিল, যেমন আমার বিধানসভায় গতবারে আমি প্রায় কংগ্রেস থেকে 1 লক্ষ ভোটের ব্যবধানে জিতেছিলাম, তার চাইতে বেশি হবে, কম হবে না। এবং যারা স্বপ্ন নিয়ে এখানে দাঁড়িয়েছেন দূর দূরান্ত যাবেন উঁচুর দিকে, তাদেরকে মানুষ গণতান্ত্রিকভাবে ছুড়ে বাইরে ফেলে দিবে। একদিকে যখন আপনার মুখে এই ধরনের হুমকি সুলভ মন্তব্য শোনা যায়, আবার অন্যদিকে আপনি লেখক এবং কবি, কিভাবে ব্যালেন্স করেন? না, লেখাটা আমাকে খুব ভালো লাগে লিখতে, আর কি সময় পাই না। তো আমার ইতিমধ্যে একটা কবিতার বই এবং একটা আমাদের প্রবন্ধ বই বের করতে পেরেছি অনেক কষ্টে, কারণ লেখা ছাপানো একটা সময়ের ব্যাপার, যেটা আমি অল টাইম পার্টি ওয়ার্ক করি, তার মধ্যেও আমি এটা লিখেছি, এবং আগামী দিনে একটু পরিসর পেলে আমি লেখার চেষ্টা করি, যে লিখে রেখে দিই, ওটাকে আস্তে আস্তে ঠিক করার চেষ্টা করি, যেহেতু সময়ের খুব অভাব। তো বলে লেখার খুব ইচ্ছা আমার, তাই লিখতে ভালো লাগে আর কি। তাহলে এই বিধানসভা নির্বাচন নিয়ে কিছু লিখেছেন না, কোনো কবিতা 2 লাইন? না, বিধানসভা নিয়ে লিখিনি, আমার কবিতার তো সবটা মনে নেই, তো একটা 2-1 লাইন আপনাকে আমি বলে দিতে পারি। এ লড়াই বাঁচার লড়াই, এ লড়াই লড়তেই হবে, এ লড়াই বাঁচার লড়াই, এ লড়াই লড়তেই হবে, ঝরুক ঝরুক রক্ত যত, এ লড়াই থামবে না তো, এ লড়াই বাঁচার লড়াই, এ লড়াই লড়তে হবে, ঝরুক ঝরুক রক্ত যত, এ লড়াই থামবে না তো, বেঁচে থাকার সব ঠিকানা যতদিন হবে না জানা, এ লড়াই বাঁচার লড়াই, এ লড়াই লড়তেই হবে। ধন্যবাদ দাদা। একেবারে
ঠান্ডা মাথায় কুল প্রার্থী বলা যেতে পারে, সেইভাবেই কিন্তু দিন রাত এক করে প্রচার চালাচ্ছেন তিনি। সমস্ত খবর দেখার জন্য অবশ্যই চোখ রাখুন দ্য ওয়ালে, কারণ খবর এখন এখানেই।